ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক 2025 শুরু হয়ে গেছে। আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হচ্ছে, কিন্তু ভৌতবিজ্ঞান পরীক্ষা নিয়ে অনেকেরই অনেক ডাউট আছে। কিন্তু তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা এই পিডিএফটিতে অল্প কয়েকটি কোশ্চেন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা যদি শুধুমাত্র এই পিডিএফে যে কয়েকটি কোশ্চেন আছে সেই কয়েকটি কোশ্চেন পরীক্ষায় রেডি করে চলে যাও, তাহলে অবশ্যই তোমরা ভৌতবিজ্ঞানে পাস করে যাবে। 100% গ্যারান্টি আমরা দিচ্ছি। তাই আর দেরি না করে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমরা এই যে পিডিএফটি দেখতে পাচ্ছ ভৌতবিজ্ঞানে পাস করার উপায়, এই সমস্ত পিডিএফটি তোমরা পেতে চাইলে ভিডিওটি দেখতে থাকো, কারণ এই পিডিএফের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে এবং এই পিডিএফটি পাসওয়ার্ড প্রোটেক্টেড। সেই পাসওয়ার্ডটি আমি ভিডিওর কোনো একটি টাইমে বলে দেবো, তাই তোমরা ভালো করে এই ভিডিওটি দেখো এবং কোশ্চেনের উত্তরগুলি ভালো করে দেখে নাও। আচ্ছা, আজকের প্রথম প্রশ্ন, গ্রিন হাউস এফেক্ট বা গ্রিন হাউস প্রভাব কাকে বলে? তোমরা দেখতে পাচ্ছ। তো গ্রিন হাউস প্রভাবটা কি বলছে? ভূপৃষ্ঠকে ঘিরে জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওজোন, সিএফসির ফুল ফর্মটা জেনে রাখো, ক্লোরোফ্লুরোকার্বন গ্যাসের পরিমণ্ডল সূর্য থেকে ছোট তরঙ্গদৈর্ঘ্যের রশ্মিকে পৃথিবীতে আসতে দেয়, কিন্তু উত্তপ্ত ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যের রশ্মিকে আর মহাশূন্যে ফিরে যেতে দেয় না। মানে রশ্মিটাকে আসতে দিচ্ছে, কিন্তু সেই রশ্মিটাকে ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে আর ফিরে যেতে দিচ্ছে না। দেখো, তার ফলে কি হচ্ছে? আবার পুনরায় ফিরে আসছে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। তার ফলে কি হচ্ছে? ভূপৃষ্ঠ ও তৎসংলগ্ন যে বায়ুমণ্ডল, মানে এই যে স্থানগুলো, এখানে যে বায়ুমণ্ডলটা আছে সেটাকে উত্তপ্ত করে রাখছে। এই প্রাকৃতিক প্রক্রিয়াকে বলা হয় কি? গ্রিন হাউস প্রভাব। এটা লেখার পর তোমরা যদি এই যে ছবিটা এখানে দেওয়া আছে, তোমরা যদি নর্মালি স্কেচ আউট করে দাও, তাহলে নাম্বারটা আরও বেড়ে যাবে। পরের কোশ্চেন, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি? তোমরা দেখতে পাচ্ছ কি বলেছে? মানব জাতির বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে বায়ুমণ্ডলে গ্রিন হাউস প্রভাব সৃষ্টির জন্য দায়ী গ্যাসীয় উপাদানগুলির পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গ্রিন হাউস গ্যাস যেমন ধরো CO2, সিএফসি, CH4, যেটা জৈব গ্রিন হাউস গ্যাস। কোশ্চেন আসতে পারে, একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। CH4 ইত্যাদি গ্যাসীয় উপাদানগুলির পরিমাণ বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে? পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে, অর্থাৎ গ্রিন হাউস এফেক্ট বেড়ে যাচ্ছে। এর ফলে পৃথিবীর উষ্ণতা কি হয়ে যাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাটাকেই বলা হয় কি? গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই, চলো। পরবর্তী প্রশ্ন বলেছে, বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাবগুলি উল্লেখ করো। তোমরা একবার রিডিং দিলেই উত্তরটা লিখে ফেলতে পারবে। দেখো কি বলেছে? মেরু অঞ্চলের প্রচুর বরফ গলে যাবে। এর ফলে কি হবে? সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পাবে এবং স্থলভূমি সমুদ্রগর্ভে চলে যেতে পারে, তাই তো? আর কি হতে পারে? আবহাওয়ার পরিবর্তন ঘটবে, ঝড় বাড়বে, মানে সাইক্লোন, টর্নেডো ইত্যাদি ধরনের ঝড়গুলো তোমরা যেগুলো সাউথ আমেরিকান কান্ট্রিতে বা আমেরিকান কান্ট্রিতে দেখতে পাও, সেগুলো দেখতে হবে, বেশি বেশি করে হবে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে, তার ফলে অনেক উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি ধ্বংস হয়ে যাবে, দাবানলের সৃষ্টি হবে, ইত্যাদি ইত্যাদি হবে। তো এগুলো একবার রিডিং পড়লেই তোমরা রেডি করে ফেলতে পারবে। এবার যে শর্ট কোয়েশ্চেন আসে, দেখো এখানে আমি তোমাদের মাইন্ড ইট বলে একটা শর্ট নোট দিয়েছি। তোমাদের এখানে শর্ট কোয়েশ্চেন আসতে পারে, ঝড় বৃষ্টি বজ্রপাত বায়ুমণ্ডলের কোন স্তরে হয়? ট্রপোস্ফিয়ার। তো এখানে আমি কতগুলো কথা বলবো, একটু শুনে নাও। তো এই ট্রপোস্ফিয়ারকে অনেকে বলে শান্তমণ্ডল, ক্ষুব্ধমণ্ডল বলা হয় এই ট্রপোস্ফিয়ারকে। কেন ক্ষুব্ধমণ্ডল বলে? কারণ এখানে ঝড় বৃষ্টি বজ্রপাত ইত্যাদি হয়। আর একটা শর্ট কোশ্চেন আসতে পারে, জেট প্লেন বায়ুমণ্ডলের কোন স্তরে চলে? সেটা তোমরা লিখবে স্ট্র্যাটোস্ফিয়ারে চলে। আবার একটা কোশ্চেন আসতে পারে, শান্তমণ্ডল কাকে বলে? তো এই স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্তমণ্ডল। কেন? কারণ এই স্তরে
জেট প্লেন চলে এবং এখানে ঝড় বৃষ্টি বজ্রপাত ইত্যাদি ঘটে না, তার স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্তমণ্ডল। পরের যে শর্ট কোয়েশ্চেনটা আসতে পারে, বেতার তরঙ্গ ও মেরুজ্যোতি কোন স্তরে দেখতে পাওয়া যায়? থার্মোস্ফিয়ার। কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন কোন স্তরে দেখা যায়? এক্সোস্ফিয়ার। আরেকটা কোশ্চেন আসতে পারে, আমি আগেই বললাম একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো, সেটা কি? মিথেন। সংকেতটা লিখে দিতে পারলে খুব ভালো হয়। পরের যে কোশ্চেনটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, বায়োগ্যাস কাকে বলে? বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে মিথোজেনিক ব্যাকটেরিয়ার দ্বারা জটিল জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বায়োমাসের রাসায়নিক বিয়োজনের ফলে যে গ্যাসীয় মিশ্রণ উৎপন্ন হয় তাকেই বলা হয় বায়োগ্যাস বা জৈব গ্যাস। আশা করি বুঝতে পেরেছো। তো এগুলো তোমরা পিডিএফটা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশানে থাকা লিঙ্ক থেকে। আমি পাসওয়ার্ডটা বলে দেবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখান থেকেও আরও কয়েকটি শর্ট কোয়েশ্চেন আসতে পারে, তোমরা দেখতে পাচ্ছ। কি দেখো বলেছে, অচিরাচরিত শক্তি বা অপ্রচলিত শক্তি কাকে বলে? উদাহরণ দাও। বলেছে অনবীকরণযোগ্য জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে যে সকল নবীকরণযোগ্য শক্তি সম্পদ দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয়, দৈনন্দিন প্রয়োজনে অপেক্ষাকৃত কম ব্যবহার করা হয়, তাকেই বলা হয় অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি। যেমন সৌরশক্তি। সৌরশক্তিকে তুমি পুনরায় কি করতে পারবে? ব্যবহার করতে পারবে। জোয়ার ভাটা শক্তি পারবে তুমি, বায়ু শক্তিকে পারবে, বায়ু শক্তি উইন্ড, যেটা উইন্ড, এটাকে তুমি পারবে বারবার ব্যবহার করতে। এছাড়াও আরও অন্যান্য শক্তিগুলি আছে যেগুলো তোমরা এখানে দেখে নেবে, ভূতাপ শক্তি, বায়োমাস, বায়োফুয়েল ইত্যাদি। আচ্ছা, এই নোটটি মাত্র 14 পাতার এবং প্রতিটি পাতায় খুব কম কম করে কোশ্চেন উত্তর সমেত দেওয়া আছে, 2টি কি 3টি করে প্রতি পেজে আছে। তাই এই কটি তোমরা অবশ্যই রেডি করে যাবে। তোমাদের যারা এখনও পর্যন্ত ভৌতবিজ্ঞান বইটা খুলেও দেখোনি তাদের আমরা গ্যারান্টি দিচ্ছি তোমরা এই পিডিএফটা রেডি করে পরীক্ষা দিতে গেলে পাস অবশ্যই করবে। তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। পিডিএফের পাসওয়ার্ডটা জানার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আচ্ছা, চলো দেখে নেওয়া যাক। পরের যে চ্যাপ্টারটা গ্যাসের আচরণ, সেখান থেকে বয়েলের সূত্রটা তোমরা রেডি করবে। তোমরা সকলেই জানো যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তো তোমরা বয়েলের সূত্র স্টেটমেন্টটা ভালো করে মুখস্থ করে যাবে। আর এখানে আমি গাণিতিক ব্যাখ্যাটাও দিয়ে দিয়েছি, তোমরা যদি এটা পারো তাহলে অবশ্যই লিখবে, কিন্তু যদি না পারো শুধুমাত্র বয়েলের সূত্রটি যদি খাতায় লিখে দিয়েছো তাহলেও তোমরা 2 থাকলে 1 নম্বর কিন্তু এক্সামিনার দেবে। তো খুব ভালো করে এই নোটটি রেডি করতে থাকো। এবার আমি কয়েকটি শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, তো ভালো করে দেখতে থাকো। তোমাদের প্রশ্ন আসতেই পারে যে বয়েলের সূত্রানুযায়ী পি ভার্সেস ভি, পিভি লেখচিত্রের প্রকৃতি কীরূপ? পিভি লেখচিত্রের প্রকৃতি তোমরা দেখতে পাচ্ছ কীরকম? এই রকম, তাই তো? এরকম, তার মানে এটা কীরকম? সমপরাবৃত্ত, তাই তো? আবার কোয়েশ্চেন আসতে পারে পি ভার্সেস পিভি, মানে পিভি ভার্সেস পি, এই লেখচিত্রটি কীরকম হবে? তোমরা দেখতে পাচ্ছ কি না, এক্স অক্ষের সমান্তরাল, মানে এরকম হবে। এই ধরনের অপশন টেস্টও দিতে পারে, তোমাদের অপশন দিয়ে দিল, তো তোমরা সেখান থেকে অ্যান্সারটা এটা লিখে দিতে পারবে। আমি খুব কম দিয়েছি, এক একটা চ্যাপ্টার থেকে 3টে কি 4টে কোয়েশ্চেন আছে, এই কটা রেডি করে যাবে। পাস তো তোমরা করবেই এবং তোমাদের নাম্বারটাও কিছুটা বেড়ে যাবে, এই গ্যারান্টি আমরা দিচ্ছি। পরের যে গ্রাফটা আছে দেখতে পাচ্ছ, বয়েলের সূত্রানুযায়ী পি ভার্সেস 1/ভি, এই গ্রাফটি কী ধরনের হবে বা এই লেখচিত্রটি কী ধরনের হবে? তোমরা দেখতে পাচ্ছ এই লেখচিত্রটি মূলবিন্দুগামী, বুঝতে পারলে?
আচ্ছা, এবার একটা কোয়েশ্চেন, প্রয়োগমূলক কোয়েশ্চেন আসতে পারে যে বেলুনে ফুঁ দিলে বেলুনের আয়তন ও চাপ উভয়েই বৃদ্ধি পায়, এক্ষেত্রে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে তার ডিটেলস ব্যাখ্যাটা দেওয়া আছে, তোমরা কিন্তু সুন্দরভাবে এটা রেডি করে যাবে। তো আশা করি বুঝতে পারলে তোমরা ভিডিওটা। পরবর্তী প্রশ্ন, চার্লসের সূত্রটি লেখো ও গাণিতিক ব্যাখ্যা দাও। তোমরা এখানে উত্তরটা দেখতে পাচ্ছ, খুব ভালো করে রেডি করে নেবে। আর যারা গাণিতিক ব্যাখ্যাটা পারবে না, তোমাদের জন্য আমি গাণিতিক ব্যাখ্যাটা দিইও নি, তোমরা শুধু চার্লসের সূত্রটাই মুখস্থ করে রেডি করে যাবে। এক্ষেত্রে একটা কোয়েশ্চেন আসতে পারে যে চার্লসের সূত্রের ধ্রুবক দুটি কি? মাস তো চার্লস আর বয়েল মানে ভর, চার্লস এবং বয়েল দুজনের জন্যই ধ্রুবক। চার্লসের ক্ষেত্রে ভর এবং চাপ অর্থাৎ মাস অ্যান্ড প্রেশার, এই দুটো হলো ধ্রুবক। আর বয়েলের ক্ষেত্রে মাস এবং কি টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা, এটা হলো বয়েলের ক্ষেত্রে ধ্রুবক। তোমরা এটা মনে রেখে দেবে। যারা একটু ভালো নাম্বার পেতে চাও তারা চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়টা একটু দেখা যাবে, এই পিডিএফে বিস্তারিতভাবে বলা আছে, তোমরা ভালো করে রেডি করে নেবে। আর যে কদিন সময় আছে, এই 7 দিন কি 8 দিন, এর মধ্যে তোমরা যদি প্রত্যেক দিন আমি বলবো আধ ঘন্টা করে মানে 30 মিনিট করে এই নোটটির পিছনে সময় দাও, তাহলেই কিন্তু এই 14 পাতার নোটটি তোমাদের রেডি হয়ে যাবে এবং তোমরা খুব ভালোভাবে এই পরীক্ষায় পাস করবে, এই গ্যারান্টি আমরা দিচ্ছি। পাস তোমরা করবেই, এই গ্যারান্টি আমরা দিচ্ছি। তো আমি এখন এই যে পিডিএফটির কথা বললাম, এই পিডিএফ লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, যেটি পাসওয়ার্ড প্রোটেক্টেড। তো পাসওয়ার্ডটি কি সেটা তোমরা একটু নোট ডাউন করে নাও। কি? পি সব ছোট হাতের, এস সি এক্সাম একসাথে, কোনো স্পেস দেবে না, EXAM এক্সাম, ঠিক এর পাশেই কোনো রকম স্পেস না দিয়ে 2025 এটা ইংরাজিতে। আর এই যে PSC এক্সাম যেটা আমি লিখেছি সেটা সম্পূর্ণ ছোট হাতের হবে এবং 2025 এটা ইংরাজিতেই হবে, কোনো রকম স্পেস দেবে না। আশা করি বুঝতে পেরেছ। চলো পরবর্তী সাজেশনটা দেখে নেওয়া যাক। পরের প্রশ্ন, অ্যাভোগাড্রোর সূত্রের গাণিতিক বিবৃতিটি উল্লেখ করো। তোমরা শুধু স্টেটমেন্টটাই রেডি করে যাবে, স্থির চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন গ্যাসটির মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক। আচ্ছা, এইটুকু রেডি করে গেলেই তোমাদের হবে। বা তোমরা যদি এই লাইনটুকু শুধু লিখে দাও, আমি যে লাইনটুকুর তলায় দাগ দিচ্ছি সেইটুকু লিখলেই কিন্তু হয়ে যাবে। এইটুকু না করলেও অনেক ক্ষেত্রে তোমরা যারা পাস করার জন্য এই পিডিএফটা পড়ছো, এই 14 পাতার পিডিএফ মাত্র, আর প্রতিটা পাতায় হয়তো 2 থেকে 3টে করে গড়ে কোয়েশ্চেন আছে। তো চলো পরের যে কোশ্চেনটা এবারের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, এবারের জন্য পিভি ইকুয়াল টু এনআরটি অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। বা এক্ষেত্রে কোশ্চেনটা আসতে পারে বয়েল চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে সূত্রের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো, অর্থাৎ সেটাও হলো পিভি ইকুয়াল টু এনআরটি, যার সমাধান তোমরা এই পিডিএফে পেয়ে যাবে। খুব ভালো করে এটা রেডি করে নেবে। এখানে কতগুলো শর্ট কোয়েশ্চেন দেওয়া আছে। সার্বজনীন গ্যাস ধ্রুবকের এসআই একক কি, সিজিএস একক কি, সিজিএস এককে আর এর মান লেখো, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। খুব ভালো করে এই ডেটাগুলো মুখস্থ রাখবে। পরবর্তী যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ বলেছে কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং দেখাও যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক ক্ষেত্রফলের এককের ওপর নির্ভর করে না, শুধুমাত্র উষ্ণতার এককের ওপর নির্ভরশীল। এবছরের জন্য কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের যে সংজ্ঞাটা সেটা খুব ইম্পর্টেন্ট, এইটুকু লিখলেই হবে। এবং তার সাথে তোমরা যদি এই যে গাণিতিক যে ইকুয়েশনটা সেটা যদি লিখে দাও সেটাও খুব ভালো হয়, নাম্বারটা ভালো ক্যারি করবে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্কটা বলে দিয়েছে। তো ডিগ্রি ফারেনহাইট ইনভার্স এবং কেলভিন ইনভার্স এককে এদের মান দুটো নির্ণয় করতে বলেছে।
তো ভালো নাম্বার পেতে চাইলে এটাও তোমরা একটু মানে নাম্বারটা একটু বাড়াতে চাইলে তোমাদের তো 25 পেলেই পাস। তো এই পিডিএফটা করে গেলে তোমরা 25 তো পাবে, এটা গ্যারান্টি, মানে তোমরা পাস করে যাবে, এই গ্যারান্টি কিন্তু আমরা দিচ্ছি। আর পিডিএফ লিঙ্কটা তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে এবং যেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড এই ভিডিওতে বলা আছে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আলো চ্যাপ্টারের এবারের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চ্যুতিকোণ, যেটা এই যে ডেল, এই ডেলের মানটা নির্ণয় করো। ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। এই যে প্রুফটা, এটা এবারের মাধ্যমিক 2025-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রুফটা তোমরা কিন্তু রেডি করে যাবে। এই মুহূর্তে এই ভিডিওর মাধ্যমে তোমাদের এটা বুঝিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, তোমরা তোমাদের স্কুলের টিচারদের কাছে আরও একবার যদি পারো একটু এই প্রুভেন্সটা বুঝে নিও, কারণ এটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই এটা তোমরা ভালো করে রেডি করে যাবে। আগের যে প্রশ্নটি বললাম আর এখন যে প্রশ্নটি বলবো, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কোনো উত্তল দর্পণের জন্য প্রমাণ করো যে R ইকুয়াল টু 2F। এটি এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। এরও প্রুফটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি। এই ছবিটি আঁকবে এবং ছবিটি এঁকে বিস্তারিত ব্যাখ্যা করতে পারলে খুব ভালো হয়, তোমাদের নাম্বারটা পাস মার্কসের থেকে আরেকটু বেড়ে যাবে। কিন্তু একটা কথা বলি, এই পিডিএফটা শুধুমাত্র যারা পাস করতে চাইছো শুধু তাদের জন্যই, যারা এখনও পর্যন্ত ভৌতবিজ্ঞানের ধারণা ক্লিয়ার নয়, যারা শুধুমাত্র পাস করার জন্য ভয় পাচ্ছ, তাদের পাস করানোর জন্য আমরা এই শর্ট নোটটা বানিয়েছি। যারা 80% কি 90% থেকে 100% নাম্বার পেতে চাইছো তাদের জন্য কিন্তু এই পিডিএফটি নয়। যারা শুধুমাত্র ভৌতবিজ্ঞানে পাস করার জন্য পড়তে চাইছো তাদের জন্য এই ভিডিওটা। তার ভিডিওটার পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে এবং তার পাসওয়ার্ডটা আমাদের এই ভিডিওতেই বলা আছে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত যে চ্যাপ্টারে অঙ্কগুলি করতে হয় সেই চ্যাপ্টারটা আমরা তোমাদের জন্য রাখিনি, সেটা তোমাদের এই মুহূর্তে করতে হবে না। এবার আমরা চলে এসেছি চলতড়িৎ অর্থাৎ কারেন্ট চ্যাপ্টারে আমরা চলে এসেছি। তো কারেন্ট চ্যাপ্টারে ওহমের সূত্র এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে তৈরি করবে এবং এই ছবিটা দেবে এবং তোমাদের এই নোটটায় বলা হয়নি, তোমরা যদি V ইকুয়ালস টু IR এটা লিখে দাও তাহলে নোটটা আরও পারফেক্ট হয়, কারণ ম্যাথামেটিক্যাল টার্মটা এক্সামিনাররা সবসময় দেখতে চান। তো এটা দিয়ে দিলে খুবই ভালো হয়। পরে আরেকটি প্রুফ আমরা রেখেছি, এই প্রুফটাও এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। বলেছে প্রমাণ করো যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান সংযুক্ত রোধগুলির মধ্যে ক্ষুদ্রতম অপেক্ষা ক্ষুদ্রতর। তো এটাও তোমরা রেডি করে যেতে পারো, এটাও খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। তোমরা এখনও পর্যন্ত ভিডিওটিতে দেখতে পেলে প্রতিটা চ্যাপ্টারের জন্য আমরা হয়তো 3 থেকে 4টি কি 2-3টি করে কোয়েশ্চেন রেখেছি। তো এই কটি যদি তোমরা এই 5-7 দিনের মধ্যে রেডি করে পরীক্ষা দিতে যাও, তোমাদের পাস করা কেউ আটকাতে পারবে না, তোমরা পাস করবেই করবে, এই গ্যারান্টি আমরা দিচ্ছি। তাই পিডিএফটি অতি সত্বর ডাউনলোড করে নিয়ে তোমাদের প্রস্তুতিটা আজ থেকে শুরু করতে থাকো। বাংলা ইংরাজি অঙ্ক পরীক্ষা তো আছে, প্রত্যেক দিন 30 মিনিট করে একটু সময় বার করো। যারা এতদিন ভৌতবিজ্ঞান পড়োনি তারাও এই পিডিএফটি পড়ে গেলে কিন্তু পাস করে যাবে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি বহুবার মাধ্যমিক পরীক্ষায় এসছে। তো তোমরা দেখতে থাকো কি বলেছে। বলেছে একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে লেখা আছে 220 ভোল্ট 60 ওয়াট, এর অর্থ কি? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। তো এর উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ। বলেছে বৈদ্যুতিক বাল্বের গায়ে এটা লেখার অর্থ বাতিটিকে 220 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট লাইনের দুপ্রান্ত যোগ করলে বাতিটি প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে, তখন ওর ঔজ্জ্বল্য সবচেয়ে বেশি হবে। তারপরে চলে আসছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। আর এখানে দেখো আমি
এই যে লাইভ তার, নিউট্রাল তার, আর্থিং তার নিয়ে একটি শর্ট নোট দিয়েছি। এটা তোমরা পড়বে, কারণ এখানে তোমাদের কোন তারের কি রং এই সংক্রান্ত শর্ট কোয়েশ্চেন আসতে পারে। তো তোমরা এটা খুব ভালো করে রেডি করবে। যারা শুধুমাত্র পাস করতে চাইছো তাদের জন্য এই পিডিএফটি যথেষ্ট, কিন্তু যারা খুব ভালো নাম্বার পেতে চাইছো ভৌতবিজ্ঞানে 80% থেকে 100%, 80 to 100% নম্বর পেতে চাইছো, তাদের জন্য আমরা বহুদিন আগেই একটি প্রিমিয়াম সাজেশান প্রকাশ করেছি। এই প্রিমিয়াম সাজেশানটির মূল্য খুবই কম, তাই তোমরা যারা এই সাজেশানটি এখনও এই কদিনের জন্য নিতে ইচ্ছুক, তারা এই যে 9635694754 যে নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। খুব স্বল্প মূল্যে আমরা এটা তোমাদের জন্য রেখেছি। তোমাদের যাদের প্রয়োজন এই 5-7 দিনের জন্য নিয়েও তোমাদের প্রস্তুতিটাকে আরও বাড়িয়ে নিতে পারো। চলো পরের প্রশ্নে আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্ন, ভর ত্রুটি কি? তোমরা এই সংজ্ঞাটুকু দিয়ে শুধুমাত্র এই ম্যাথামেটিক্যাল টার্মটা লিখে দিলেও হবে, না লিখলেও তোমাদের ক্ষেত্রে কিছুটা নাম্বার আসবে, এটা আমরা বলছি। তো যদি পারো এই ম্যাথামেটিক্যাল টার্মটা দেবে। পরবর্তী কোশ্চেন, নিউক্লিয় বন্ধন শক্তি, ডেফিনেশনটা রেডি করবে। নিউক্লিয় বিভাজন করে যদি তোমরা এই রিয়াকশানটা দিতে পারো তাহলে এটা আরও ভালো হয়। এক্ষেত্রে কয়েকটা শর্ট কোয়েশ্চেন আছে। এই আলফা বিটা গামা রশ্মির আয়নন ক্ষমতা সঠিক ক্রম, ভেদন ক্ষমতা সঠিক ক্রম। গামা হচ্ছে, গামার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, এই জন্য মানে নিউক্লিয়ার ফ্যাক্টরিতে যখন কাজ করা হয় এই গামা রশ্মি থেকে সাবধানে থাকার জন্য সীসার তৈরি একটি আবরণ পরে নেওয়া হয়। মাদাম কুরি এবং পিয়ের কুরি দুজনাই এই নিউক্লিয়ার নিয়ে গবেষণা করতে করতে এই গামা রশ্মির কারণে তারা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। আরেকটা কোশ্চেন আছে, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? এটা খুব আসে। তো সূর্যের শক্তির উৎস কিন্তু নিউক্লিয় সংযোজন, বুঝতে পারলে? পরবর্তী কোশ্চেনটা দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন যেটা বলছিলাম, নিউক্লিয় সংযোজন। তো নিউক্লিয় সংযোজনটা তোমরা ডেফিনেশনটা খুব ভালো করে রেডি করবে এবং যদি পারো এই রিয়াকশানটা তোমরা তৈরি করে যাবে। এটা দিলে তোমাদের নাম্বারটা আরও ক্যারি করবে। পরের প্রশ্ন, ফ্যাজান-সডির গ্রুপ সরণ সূত্র তোমরা দেখতে পাচ্ছ, রেডি করে নেবে। এই পিডিএফের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা সেখান থেকে সেটা ডাউনলোড করে নেবে এবং ডাউনলোড করার জন্য একটি পাসওয়ার্ড দেওয়া আছে যেটা আমি এই ভিডিওতে বলে দেবো। তো তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। পরের প্রশ্ন, পর্যায় সারণী থেকে ডোবেরিনারের ত্রয়ী সূত্র, এটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। তো তোমরা এখনও পর্যন্ত যে কটি প্রশ্ন দেখতে পেলে সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করতে থাকো। পরের প্রশ্নটি চলো দেখে নেওয়া যাক। খুব অল্প কোশ্চেন দিয়ে তৈরি করা, এটা মাত্র 14 পাতার পিডিএফ, তাই তোমরা দেরি না করে প্রত্যেক দিন একটু একটু করে এটাকে রেডি করো। আশা করছি তোমরা খুব ভালো রেজাল্ট করে পাস করে যাবে। পরের প্রশ্ন, নিউল্যান্ডের অষ্টক সূত্রটি বিবৃত করো। তোমরা দেখতে পাচ্ছ। আরেকটি যেটা প্রশ্ন, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? যদি এই প্রশ্নটা আসে তাহলে তো তোমরা এই ডেফিনেশনটা লিখবেই, কিন্তু এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আসে তোমাকে হয়তো দিল ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের তড়িৎ ঋণাত্মকতা ক্রম অনুযায়ী সাজাও, তাই তো? তাহলে এক্ষেত্রে তোমাদের যেটা পড়তে হবে, বাম দিক থেকে ডান দিকে গেলে পর্যায় সারণীর তড়িৎ ঋণাত্মকতার কীরূপ পরিবর্তন হয়, ওপর থেকে নিচে এলে কীরূপ পরিবর্তন হয়, এটা একটু তোমরা টেক্সট বই থেকে দেখে নেবে। তাহলে এই সংক্রান্ত যে কোশ্চেনই দিক তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এখান থেকে 2 নম্বর কিন্তু এটা পাবেই, একদম গ্যারান্টি। অ্যাসিটিলিনের লুইস ড্রস স্ট্রাকচারটা তোমরা এখান থেকে রেডি করে নেবে। এখানে আরও যে কোশ্চেনগুলি আছে দেখো, NaCl যৌগ কিভাবে গঠিত হয় বিস্তারিতভাবে বলা আছে এখানে। তারপরে যেটা বলেছে অ্যানোড মাড কি,
এবারের জন্য খুব ইম্পর্টেন্ট বলেছে, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সংক্ষেপে লেখো। বিস্তারিতভাবে বলা আছে, ভালো করে রেডি করে নেবে। এখান থেকে দুটো ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন আসে অনেক সময়। বলেছে তামার ওপর রূপোর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করা হয়? পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। আর পিতলের ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করা হয়? এটা হবে পটাশিয়াম অরোসায়ানাইড। খুব ভালো করে রেডি করবে। এবার H2S গ্যাস প্রস্তুতির প্রারম্ভিক রাসায়নিক দ্রব্যসমূহ, বিক্রিয়ার শর্ত, সমিত সমীকরণ ও সংগ্রহটা তোমাদের যদি লিখতে দেয় সেটা নিচে পিডিএফে দেওয়া আছে, তোমরা ভালো করে রেডি করে নেবে। খুব ইম্পর্টেন্ট। এবারে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি। খুব ইম্পর্টেন্ট। খুব ভালোভাবে আমরা এই পিডিএফে লিখে দিয়েছি, তোমরা ভালো করে ডেসক্রিপশন থেকে পিডিএফটি ডাউনলোড করে নেবে, যার পাসওয়ার্ডটা এই ভিডিওতে আমরা বলে দিয়েছি। তোমরা খুব ভালো করে রেডি করবে। লোহায় কিভাবে মোর্চা পড়ে বা মরিচা পড়ে সেটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। মরিচা নিবারণের উপায়টা পড়বে। আর এই যে ছকটি দিয়েছি খুব ভালোভাবে পড়বে। ধাতু সংকরগুলি কি পরিমাণে থাকে, যেমন ধরো বলবে পিতলে কপার এবং জিঙ্কের পরিমাণ কত, তোমাকে তখন এই ছকটা রেডি রাখলেই তোমরা বলতে পারবে। তারপরে আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, জিঙ্ক ইত্যাদির আকরিকগুলির নাম ও সংকেত এই পিডিএফে দেওয়া আছে। দুটি দুটি করে ভালো করে রেডি করে রাখবে। বিশেষ করে কপার পাইরাইটিস, জিঙ্ক সালফেট, জিঙ্ক ব্লেন্ড, রেড হেমাটাইট, ম্যাগনেটাইট, এগুলো খুব ভালো করে নাম সংকেতটা রেডি রাখবে, কোনটা কার আকরিক। এরপরে যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, এটা পড়বে। খনিজ আকরিকের পার্থক্য, এগুলো খুব ভালো করে কিন্তু রেডি করে যাবে। পরবর্তী প্রশ্ন, থার্মিট পদ্ধতিটি বিক্রিয়া সহ লেখো। খুব ইম্পর্টেন্ট। দুটি ব্যবহারিক প্রয়োগ লিখবে। থার্মিট পদ্ধতিতে উপজাত পদার্থ L2O3 ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। এই তিনটে একটু ভালো করে দেখে যাবে। নাম্বারটা যদি রেডি করে যাও 25-এর থেকে একটু বেশিও পেতে পারো। খুব ভালো করে রেডি করবে। এই যে প্রশ্নটি দেওয়া আছে, তড়িৎ রাসায়নিক শ্রেণী বা ধাতুর সক্রিয়তা শ্রেণী কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। এই কোয়েশ্চেনটা একটু ভালো করে পড়ে যাবে। এই সক্রিয়তা শ্রেণীটাকে খুব ভালো করে রেডি করবে, তাহলে এখান থেকে অনেক কটা শর্ট কোয়েশ্চেন আসবে। এটা পড়লেই তোমরা বুঝতে পারবে। তো তোমরা এই কোয়েশ্চেনটা খুব ভালো করে রেডি করে যাবে। এখান থেকে যাই প্রশ্ন দিক এটা পড়ে রাখলে তোমরা কিন্তু ফুল মার্কসটা পেয়ে যাবে। তো ভালো করে রেডি করবে। আর পিডিএফটা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবে, যার পাসওয়ার্ডটা ভিডিওতে বলা আছে। তোমরা ভালো করে ভিডিওটা দেখতে থাকো। এবার চলে এসেছি ভৌতবিজ্ঞানের শেষ চ্যাপ্টার, জৈব রসায়ন। কার্বনের যোজ্যতা চতুস্তলকীয় মডেলের সাহায্যে মিথেন অণুর গঠনটা ব্যাখ্যা করো। কার্বন বিজারণ পদ্ধতিতে কিভাবে জিঙ্ক নিষ্কাশন করা হয়, এগুলো খুব ভালো করে তৈরি করে যাবে। তারপর এখানে কিছু রিয়াকশান আছে, এই রিয়াকশানগুলোকে খুব ভালো করে তৈরি করবে। এখানে কতগুলি রিয়াকশান আছে, এগুলোকে খুব ভালো করে তৈরি করবে। এগুলোতে তোমাদের ওই যে ABCD মানে যেগুলো বার করতে দেয় সেগুলোও এখান থেকে অনেকে পেরে যাবে। পলিমারাইজেশান, পলিমার, মনোমার ইত্যাদি যে কোয়েশ্চেনগুলো আছে এখানে এই জৈব রসায়নটা থেকে যে কটা কোশ্চেন দিয়েছি, যদি খুব ভালো করে এই পিডিএফটা, এই 14 পাতার পিডিএফটা যদি পড়ে যাও, তোমরা আশা করছি খুব ভালো নাম্বার পেয়ে পাস করবে। খুব ভালো নাম্বার, এই কথাটা বলা একটু ভুল হলো, মানে তোমরা এই পিডিএফটা রেডি করে গেলে পাস করবেই করবে। তো আর দেরি না করে এই ভিডিওতে যে আমরা পিডিএফের পাসওয়ার্ডটা বলে দিয়েছি সেটা তোমরা দেখে নিও এবং ডাউনলোড করে তোমরা পড়ে নিও। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। দেখা হচ্ছে পরের ক্লাসে।